বসে পড়ো এখানে আবার এখানে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফ্যানটা বন্ধ করেন। আমিও ভালো আছি। আজকে আমরা সম্মান দ্বিতীয় বর্ষ বিষয় বাংলা ছোট গল্প 1 এর 4জন বিশিষ্ট লেখকের গল্প এই অংশ থেকে আমি বনফুলের ছোট গল্প যেটা আমি পড়াই সেই বিষয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যে অর্থাৎ ছোট গল্পে বনফুলের যে অবস্থান সে বিষয়ে আজকে আমরা কথা বলব। এই বিষয়ে কথা বলার পূর্বে আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে নিতে চাই। সেটা হলো যে বিষয়ে তোমাদেরকে আমরা শ্রেণীকক্ষে প্রতিনিয়ত পড়াই, যে বিষয়গুলো নিয়ে, সেগুলো তোমাদেরকেই শেষ করতে হবে। অর্থাৎ কোর্স কমপ্লিট করার দায়িত্ব তোমার। একজন শিক্ষক শুধু গাইডলাইন দিয়ে যান, কিন্তু মূল কাজটি করতে হবে কিন্তু তোমাকে। অর্থাৎ তুমি তোমার বিষয়টাকে গুরুত্বপূর্ণ কোনগুলো তুমি নিজের জন্য জরুরি মনে করছো সেগুলোকে তুমি গুছিয়ে নেবে এবং সেগুলোর বিষয় প্রস্তুতি গ্রহণ করবে। কারণ এটা অনন্তকাল চলবে না, নিশ্চয়ই এক সময় শ্রেণীতে পাঠদান আবার শুরু হবে, পুনরায় আবার পরীক্ষা শুরু হবে। অতএব সেগুলোর জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে। যদি তুমি এখনই এই বন্ধের সময়ে, যেটা তুমি ব্যাপক সময় পাচ্ছ নিজেকে এনরিচ করা, নিজেকে সমৃদ্ধ করা, নিজেকে জানার এবং তোমার সিলেবাস, তোমার পাঠ্যসূচি সম্পর্কে তোমার একটা ব্যাপক ধারণা এখন নেওয়ার সময় হয়েছে। কারণ এই বন্ধের সময় বাইরে যাওয়াটা একেবারেই উচিত নয়। অতএব বাসায় বসে তুমি তোমার সিলেবাস, বাসায় বসে তোমার পঠিত বিষয়গুলোকে পুনঃ পাঠ করো, বারবার পড়ো, এবং যেটা জটিল সেটাকে বারবার পড়তে থাকলে দেখবে এক সময় সেটা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। তো যাই হোক, নিজেকে গুছিয়ে নাও, নিজেকে প্রস্তুত করো। এখন আমরা বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলা ছোট গল্পে বনফুলের অবস্থান বিষয়ে আলোচনা করি। বাংলা ছোট গল্প মূলত রবীন্দ্রনাথের হাত ধরেই সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে গিয়েছে বলা হয়। অংশত অন্যান্য লেখকরা, মূলত রবীন্দ্রনাথ আর অংশত অন্যান্য লেখক, এবং যারা আধুনিকতার বার্তা নিয়ে এসেছেন তারা এই অংশতর মধ্যে, মানে মূল অংশে রবীন্দ্রনাথ। তো রবীন্দ্র পরবর্তী সময়ে বাংলা ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ইসলাম কিংবা বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি আমাদের কাছে বনফুল হিসেবে পরিচিত, তো ওনারা বাংলা ছোট গল্পকে সমৃদ্ধি দিয়েছেন। কিন্তু মূল কাঠামো, স্ট্রাকচার কিন্তু রবীন্দ্রনাথের হাত ধরে এসেছে। বাংলা ছোট গল্পে বনফুল লোকপ্রিয়, লোকতান্ত্রিক, মানে জনপ্রিয়। অবশ্যই সেটা রবীন্দ্রনাথের মতো নয়, অবশ্যই সেটা মানিকের মতো বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো বা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো নয়। বনফুলের অবস্থানটি একটু ভিন্নতর এবং সেটা আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনা করি। বাংলা সাহিত্যে বড় বড় লেখক, ছোট গল্প লেখক প্রত্যেকেই দার্শনিক কিছু কিছু বিষয়কে তাদের গল্পে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে বা ছোট গল্পে আমরা সিগমন্ড ফ্রয়েডের মনোবিকলনবাদ, যেটাকে আমরা লিবিডো চেতনা করছি, এটার নানাবিধ ব্যবহার হয়েছে। বনফুলের গল্পে বিকলন এসেছে, কিন্তু সেটা সিগমন্ড ফ্রয়েডের বিকলনের মতো নয়, বরং তার পেশাদার জীবনের কিছু অভিজ্ঞতার সেই বিকলনটি আমরা তার ছোট গল্পে দেখতে পাই। যেমন মানিকের তোমরা প্রাগৈতিহাসিক গল্পে তোমরা খেয়াল করেছো ভিখু, তার একটা
বিবিধ চেতনার অবস্থাকে ধরে তোলার জন্য, তুলে আনার জন্য লেখক খুব সুন্দর করে ব্যবহার করেছেন। এই পৃথিবীর যত নারী এবং যত সম্পদ সব সে একাই ভোগ করতে চায়, একা ভোগ না করে তার শান্তি নেই। এবং এর চেয়ে আরো সুন্দর করে একটা ব্যাখ্যা লাইন আছে, সেখানে বলছে নারী সঙ্গহীন নিরুত্তাপ জীবন তার ভালো লাগে, কি জীবন তাহার ছিল আর কি জীবন হইয়াছে। ঠিক একই রকম ভাবে আমরা মানুষ গল্পে আমরা দেখব যে এই বিকলনটা এসেছে অন্যভাবে। অভিজ্ঞতাকে তিনি কি করে তার গল্পে তুলে নিয়েছেন। আবার সৈয়দ ওয়ালিউল্লাহ যেটা অস্তিত্ববাদ, ঠিক আছে, এই অস্তিত্ববাদ এটা মানিকের গল্পে তীব্রভাবে এসেছে। সৈয়দ ওয়ালিউল্লাহ এটাকে নিরীক্ষা করেছেন, তার গল্পেও এসেছে, কিন্তু তার গল্পে নিরীক্ষা হিসেবে। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে এটা একেবারে প্রকটভাবে তীব্রভাবে এসেছে এবং এটাকে উনি স্বতঃসিদ্ধ ভেবেই গ্রহণ করেছেন। সেটা হতে পারে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি কুবের যে চরিত্রটি, পদ্মা নদীর মাঝির কুবের যে চরিত্র, প্রতিনিয়ত শ্রেণী সংগ্রামে সে প্রতিনিয়ত সে শ্রেণী সংগ্রাম করে যাচ্ছে এবং শ্রেণী সংগ্রামে তার জীবন একেবারে শতচ্ছিন্ন। এটা শুধু পদ্মা নদীর মাঝির ক্ষেত্রে নয়, এটা মানিকের অধিকাংশ গল্পে এসেছে, উপন্যাসে এসেছে। আমরা যে প্রাগৈতিহাসিক গল্পটি বলছিলাম, এই গল্পটির উদাহরণ নিয়ে আনা যায়। কিন্তু তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সে বলছে, যখন সে পেহলাদ বাগচির সেই গদিতে ডাকাতি করতে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হয়ে একটা বনে আশ্রয় নিল এবং যেখানে তার আঘাতপ্রাপ্ত জায়গাটি একদম পচে রক্তপুঁজ বের হয়ে পিঁপড়া এসে তাকে আক্রমণ করতে লাগলো এবং তীব্র জ্বর, তীব্র ক্ষুধা নিয়ে সে যখন বলছে সে মরিবে না, সে কিছুতেই মরিবে না, জন্তু জানোয়ার যেভাবে বেঁচে থাকে সে সেভাবে বেঁচে থাকবে। এই যে বেঁচে থাকার জৈবিক তাড়না, এই বেঁচে থাকার যে প্রাণশক্তি আমরা বলি যেটা, এইটাই মূলত অস্তিত্ববাদ, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। চার্লস ডারউইন যখন বলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতর বেঁচে থাকবে, যোগ্যতর টিকে থাকবে। এখানে আমরা ভিক্ষুকে দেখি, সে কিন্তু বসিকে হত্যা করে সে তার কাঙ্ক্ষিত নারীকে সে জয় করেছে, পাঁচিকে। আমরা গল্পের শেষে যেটা পাবো, ঠিক আছে। তো এই ধরনের অস্তিত্ববাদও কিন্তু, এই তত্ত্বটি কিন্তু যেটা ওয়ালিউল্লাহ নিরীক্ষা করেছেন তীব্রভাবে, আর যেটা মানিকের গল্পে প্রকটভাবে উঠে এসেছে, এইরকম অস্তিত্ববাদের গল্প বিষয় কিন্তু বনফুলের গল্পে নেই। বনফুল অস্তিত্ববাদকে, অর্থাৎ পূর্ব ধার্য কোনো তত্ত্বকে তিনি তার গল্পে ওইভাবে প্রকাশ করেননি। তিনি করেছেন, ক্ষুধাকে, দারিদ্র্যকে তার গল্পে তুলে এনেছেন। তিনি তার গল্পে ক্ষুধা, দারিদ্র্য, শতচ্ছিন্ন মানুষের মুখগুলো তার গল্পে উঠে এসেছে, কিন্তু সেটা অন্যভাবে, সেটা এই তত্ত্বের মতো নয়, সেটা এসেছে তার জীবনের অভিজ্ঞতা থেকে। তোমরা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করবে, সেটি ফরাসি লেখক, বিখ্যাত লেখক বালজাক, ফরাসি লেখক বালজাক কিংবা জোলা, ওনাদের লেখায় প্রকৃতিবাদ, অর্থাৎ বাস্তবে যা হচ্ছে, যেটা হচ্ছে সেটাকেই তুলে আনা, এটাকে ওনারা
সুন্দর করে এনেছেন। এবং আমার ধারণা বনফুল তাদেরকে অনুসরণ করেছেন, বিশেষ করে জোলা এবং বালজাক ফরাসি লেখক তাদের গল্পগুলোকে বা তাদের এই দর্শনটাকে বনফুল তার গল্পে বিশেষভাবে জায়গা দিয়েছেন। এটা আবার ফরাসি লেখক মোপাসার, যার তোমরা নেকলেস, তোমরা কি নেকলেস গল্পটা পড়েছ? হ্যাঁ, এই মোপাসার এই জীবন চেতনাটা কি, সেটা প্রকৃতিবাদী চেতনা, আমরা যাকে বলছি কি ন্যাচারালিস্ট বা প্রকৃতিবাদী। এই মোপাসার এই বৈশিষ্ট্যটাকেও বনফুল তার গল্পে অনুসরণ করেছেন। সবচেয়ে বেশি অনুসৃত হয়েছে জোলা বা বালজাকের তত্ত্বগুলো, এবং সেই সঙ্গে অবশ্যই মোপাসার এই প্রকৃতিবাদী চেতনাকে তিনি তার গল্পে অনুসরণ করেছেন। অর্থাৎ জীবনকে যেভাবে দেখা, এই কোনো তত্ত্বকে ভিত্তি না করে, কোনো পূর্ব শর্ত তত্ত্বকে ভিত্তি না করে মুক্ত চিত্ত নিয়ে তিনি সাহিত্যকে প্রকাশ করার চেষ্টা করেছেন। ঠিক আছে, এখন বনফুলের এই দিকটা আবার আরেকটা বিষয় আছে, সেটা হলো কার্ল মার্ক্সের তৎকালীন সময়ে কার্ল মার্ক্সের যে শ্রেণী সংগ্রাম আমরা যেটাকে বলছি, হ্যাঁ, কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রামও কিন্তু আমাদের বনফুলের গল্পে সেভাবে উঠে আসেনি। দরিদ্র মানুষের গল্প এসেছে, কিন্তু কার্ল মার্ক্সের কোনো শ্রেণী চেতনা তার মধ্যে চলে আসেনি, তার গল্পে আসেনি। তাহলে আমরা যদি কিছু জিনিস বনফুলের বৈশিষ্ট্যভাবে শনাক্ত করতে চাই, তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোনো পূর্বধার্য কোনো তত্ত্বকে তিনি গল্পে স্থান দেননি। কোনো পূর্বধার্য কোনো তত্ত্ব বা তত্ত্ব বিশেষ করে সেটা হতে পারে প্রকৃতি, সেটা হতে পারে তোমার ধরো কার্ল মার্ক্সের শ্রেণী চেতনা, হতে পারে সেটা অস্তিত্ববাদ, কিংবা হতে পারে সেটা মনোবিকলনবাদ, সিগমুন্ড ফ্রয়েডের মনোবিকলনবাদ। ঠিক আছে, এইসব তত্ত্বকে তিনি তার গল্পে স্থান দেননি। তার গল্পে মানুষের সংগ্রাম উঠে এসেছে তার অভিজ্ঞতাজাত, তার জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত বিষয় থেকে। 2, বনফুল তার গল্পে যেটা করেছেন, একেবারে সহজ সরলভাবে গল্প বলার চেষ্টা করেছেন। অর্থাৎ ওনার ভাষাটা হলো ঋজু, মেদবর্জিত, মেদবহুল নয়। আমরা এখন ডায়েট কন্ট্রোল করে স্লিম হতে চাই না, অনেকটা বনফুলের ভাষা হচ্ছে স্লিম, মেদবর্জিত, একেবারে ঋজু, একেবারে কঠিন কাটকা। যেখানে আমরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো গীত, কাব্যিক তার ভাষা, মানিকের ভাষাও অনেকটাই কাব্যময়, অবশ্যই সেটা প্রবহমান। তো বনফুলের ভাষাটি তেমন নয়। আমরা একটু উদাহরণ নিয়ে আসি। রবীন্দ্রনাথ তার পোস্টমাস্টার গল্পে, যেখানে পোস্টমাস্টার উনি কলকাতা ফিরে যাচ্ছেন, তো পদ্মাবক্ষের নৌকা চলছে, পোস্টমাস্টারের মনে হলো পদ্মাবক্ষে তরিটি তরতর করিয়া এগিয়ে চলিল। পোস্টমাস্টারের মনে হইল যে গ্রামের সেই রতনের কাছে ফিরিয়া যায়। পরক্ষণে মনে হলো ফিরিয়া কি হইবে, এই পৃথিবীতে কে কাহার। ঠিক আছে, এই যে ভাষাটি কাব্যময়, কিন্তু বনফুলের ভাষাটি তেমন নয়, একেবারেই কাটকাট ভাষা। আমরা একটা উদাহরণে আসতে পারি। উদাহরণে আসা যায়, তোমরা এখানে আমি একটু বলে রাখি, যখন তোমরা অনলাইন ক্লাসগুলো করবে, তোমরা সঙ্গে তোমাদের পাঠ্য বই রাখবে। কারণ শিক্ষক যখন উদাহরণ দেন, তখন তিনি কি করেন, অবশ্যই উদাহরণটি বই থেকে সরাসরি দেন। যখন তিনি গল্পটি নাম বলেন, তোমরা সেই গল্পটি বের করবে এবং যেখান থেকে উদাহরণ দিয়েছে সেটা ফলো করবে। কারণ এই উদাহরণগুলোর মধ্যে থেকে নিশ্চয়ই একটা ইঙ্গিত থাকে যে এই লাইনটা কেন উদাহরণ হিসেবে দেওয়া হবে। তার মানে ওই গল্পের সার অংশটাই মূলত ওই উদাহরণের অংশটুকু। যেমন নিম গাছ, 8-9 লাইনের একটা গল্প, 8-9 লাইন দিয়ে একটা গল্প বানানো যায়, শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 8 থেকে 9 লাইন। এটা কি হতে পারে? কিন্তু বনফুলের গল্পে এটা হয়েছে। আমরা এটা হতে পাঠকের মৃত্যু হতে পারে, নিম গাছ, এই ধরনের গল্পগুলো সবই 8-9 লাইনের। আচ্ছা, আমরা যেটা বলছিলাম
বনফুল তার ভাষার বিষয়টি, কেউ ছালটা ছাড়িয়ে নিচ্ছে, সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, বিজ্ঞজনেরা প্রশংসা করে, চর্মরোগের মহা ঔষধ। এই ভাষাটির কোনো গীতলতা নেই, একদম সোজা সরল ভাষা, কিন্তু এই ভাষার মধ্যে দিয়ে তিনি ব্যক্ত করছেন জিনিসটি কি, বা যার বর্ণনা দিচ্ছেন তা আসলে কি, তা হচ্ছে নিম গাছ বা নিম গাছের পাতা। কিন্তু একবারও তিনি উল্লেখ করেননি নিম গাছের কথা, উল্লেখ করেছেন একদম শেষে গিয়ে। কিভাবে বলছে যে নিম গাছটার এই এক জায়গায় উল্লেখ হয়েছে, নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। কোন লোকটার সঙ্গে? যে লোকটা তার পাতা ছিঁড়ে নিয়ে, তার ছাল ছিঁড়ে নেয়নি, তার ফুলগুলো দেখে বলেছে বাহ কি সুন্দর, সেই লোকটির সঙ্গে, অর্থাৎ কবির সঙ্গে নিম গাছের চলে যেতে ইচ্ছে করেছে, কিন্তু সে চলে যেতে পারেনি। বাড়ির আবর্জনার স্তূপে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ চলে যাবে কি করে, তার শিকড় তো মাটির অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। গল্প এখানেই শেষ হয়নি, এর মূল ব্যঞ্জনাটা শেষের লাইনে, এবং একটি লাইন, সেটি কি, ওদের বাড়ির, কাদের বাড়ির, যেখানে গাছটি দাঁড়িয়ে আছে, সেই ওদের বাড়ির গৃহনিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা। অর্থাৎ নিম গাছ এত উপকারে লাগে, তবু আমরা তার যত্ন নিই না, আবর্জনার মধ্যে থাকে। একটা গোলাপ গাছের আমরা যে যত্ন নিই, বা অন্য গাছের, একটা নিম গাছের তার উপকারিতা হিসাবে কোনো যত্নই নেওয়া হয় না, ঠিকভাবে যেমনভাবে বাড়ির গৃহনিপুণা বউটি, সব কাজেই সে, কিন্তু তার যত্নই নেই। খুব সুন্দরভাবে লেখক এই বাক্যটি, এই কথাটি বুঝিয়ে দিয়েছেন। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটি ঠিক এক দশা। এই একটি বাক্যই আসল, এই একটি বাক্যই মূল গল্প। কত সংক্ষিপ্ত অথচ কত পূর্ণাঙ্গ। অর্থাৎ বনফুলের ভাষাটি তির্যক, বনফুলের ভাষা সাদামাটা, সরল, গীতলময়, এবং অধিকাংশ গল্প বর্ণিত হয়েছে উত্তম পুরুষে। বনফুলের গল্পের অধিকাংশ গল্প মানে উত্তম পুরুষে, এবং সাধু ভাষা ব্যবহৃত হয়েছে। আর অবশ্যই সেটা গদ্যময় নয়, সেটা একেবারে নিরেট কাটকাট ভাষা। আর বনফুল তার গল্প যেহেতু অভিজ্ঞতা থেকে নেওয়া, যেহেতু জীবনের অভিজ্ঞতা থেকে তার গল্পগুলো এসেছে, এবং এই গল্পগুলোর সবচেয়ে বড় যে দিকগুলো আমি বলবো, সেটা হলে কাঠামোগত। অর্থাৎ ছোট ছোট, মানে এত ছোট যে 8, 9, 10 লাইনের মধ্যেই গল্প শেষ হয়েছে, কিন্তু গল্পর ব্যঞ্জনা এই 1 লাইন 2 লাইনের মধ্যেই গল্পের ব্যঞ্জনাটি এসেছে। আমরা যেমন ধরো যে মানুষের মন গল্প ধরো, যে নরেশ এবং পরেশ, এই দুইজনের অবস্থান তুমি ভাবো, তাদের মনের যে জটিল গঠন, একজন একেবারেই বৈজ্ঞানিক মনস্ক, আর একজন একেবারেই কি বলা যায় যে সনাতন ধর্মের একেবারেই একনিষ্ঠ ভক্ত, কিন্তু নিকটজনের বিপদে, নিকটজনকে বাঁচানোর আকুতিতে তাদের এই মনের জটিল গঠন আরও জটিলতর হয়েছে। কেমন করে জটিলতর হয়েছে? বিজ্ঞান মনস্ক যে মানুষটি, সেই মানুষটি গুরুর চরণামৃত, মানে চরণ ধোয়া পানি তার ভাতিজাকে খাওয়াচ্ছে, যে সে সুস্থ হয়েছে। একজন বিজ্ঞান মনস্ক মানুষের এটা হওয়ার কথা নয়, কিন্তু মানুষের জটিল গঠন, মানব মনের জটিল গঠন প্রকাশ করতে বনফুল ব্যবহার করেছেন। আবার আমরা যেতে পারি মানুষ গল্প। এই গল্পটির সাথে আমি তোমাদেরকে একটু বলতে চাই, আবারও সেই তোমরা নয়নচারা গল্প পড়েছো, সৈয়দ ওয়ালিউল্লাহ। নয়নচারা গল্পে দুর্ভিক্ষ পীড়িত আমু শহরে এসে তার জীবনবোধ পাল্টে গিয়েছে, তার মস্তিষ্কে সবসময় ঘুরে বেরিয়েছে, তার অবচেতন মনে, তার চেতনার জগতে বাস করেছে নয়নচারা গ্রামের সব কিছু। শহরের কোনো কিছু ভালো লাগলে সে ভাবে, কোনো মানুষ তার প্রতি দয়া দেখালেই সে ভাবে যে মানুষটি বোধহয় নয়নচারা গ্রামের মানুষ। এবং ক্ষুধার্ত আমুর কাছে দোকানের হলুদ হলুদ পাকা কলাগুলোকে কি মনে হয়েছে?
যেগুলো কলা নয় তো, ওগুলো হলুদ রঙা স্বপ্ন। আপনি বোঝাতে পেরেছি যে একজন ক্ষুধার্ত মানুষের কাছে, এবং যে সেটা পাবে না, যেটা পাওয়ার সামর্থ্য তার নেই, এ কারণে আমার কাছে কলা কলা নয়, যেন হলুদ রঙের স্বপ্ন। এবং পৃথিবীতে এত কিছু চাইবার আছে, এত, কিন্তু আমও তাদের নাম জানে না। কারণ তার এই দারিদ্র পীড়িত বাবা মা তাকে তো পৃথিবীর সব কিছু চাইবার, সব কিছু শেখায়নি। সে তো অনেক কিছু নামই জানে না, তো চাইবার অনেক কিছু আছে, কিন্তু সেটা তাদের নাম জানে না। তা আমুর এই যে ক্ষুধার্ত অবস্থা, এর সঙ্গে আমরা মানুষ গল্পে আমরা সেই দরিদ্র ভিক্ষুকের আনতে পারি। সেও কিন্তু ক্ষুধার্ত, কিন্তু তার চিন্তাটি অন্যভাবে উপস্থাপিত হয়েছে। আমরা মানুষ গল্পে শুরুটা চমৎকার। আমি এই গল্পটিকে একটু ব্যতিক্রম বলবো এই কারণেই, এইখানে বনফুলের ভাষা একটু কোমল এবং অনেকটা একটু কাব্যময়। সেই গঙ্গাবক্ষের সেই সূর্যাস্তের দৃশ্যটি বর্ণিত হয়েছে, যেখানে মন্দিরে ঘণ্টা বাজছে, সূর্য ডুবে যাচ্ছে, তার রক্তিম রাগ আকাশে রাঙিয়ে তুলেছে, এবং পৃথিবীর তখনকার পরিবেশটা যে কত পবিত্র শান্তিময়। ঠিক এমন সময় সেখানে হঠাৎ করে একজন ভিক্ষুকের, একজন নয় দুজন ভিক্ষুকের ভিক্ষা চাওয়া, একটা পয়সা দিয়েছি, একটি পয়সা দিয়েছি, বা একটা পয়সা দাও, একটা পয়সা ভিক্ষা দাও। এই যে চাওয়াটি, এই চাওয়াটি লেখকের চিন্তাকে, লেখকের স্বপ্নকে আহত করেছে। কারণ লেখক একটা পুত পবিত্র সান্ধ্যকালীন আবহাওয়ার মধ্যে বসেছিলেন। ঠিক ওই মুহূর্তে যখন ভিক্ষুক ভিক্ষা চাইল, তিনি তার স্বপ্নভঙ্গে আহত হলেন, কিন্তু তার চেয়ে বেশি বিস্ময়বোধ জাগলো যে দুইজন মানুষ তার কাছে ভিক্ষা চাইছে, সেই দুইজন মানুষের অবস্থানগত দিক ভেবেই তিনি আহত হলেন বা বিস্ময় বোধ করলেন। বিস্ময়টা কেমন? একজন একেবারে ব্যাধিগ্রস্ত, পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত, একদম অসুস্থ একটা মানুষ ভিক্ষা চাইছে, বৃদ্ধ, একেবারে রোগগ্রস্ত। আর তার পাশে যে ভিক্ষা চাইছে সে একজন তরুণী বা একজন নবযুবতী। এখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। এবং একজনের শতচ্ছিন্ন ড্রেস কাপড় সেই ভিক্ষুকের, বৃদ্ধ ভিক্ষুকের, আর পাশে যে দাঁড়িয়ে আছে তার নবযৌবনা সেই যুবতী মেয়েটি, তারও শতচ্ছিন্ন কাপড়, এবং তার সেই শতচ্ছিন্ন কাপড়ের ছিদ্র দিয়ে তার যৌবনকে অবলোকন করা যাচ্ছে। এবং দুজনই ভিক্ষা চাচ্ছে জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, অন্নের প্রয়োজনে, অন্য মানে ভাতের প্রয়োজনে। এবং দুইজন একই ভঙ্গিমায় ভিক্ষা চাচ্ছে, কিন্তু দুইজনের দুই অবস্থান থেকে। একজন হলো ব্যাধি নিয়ে, অসুস্থতা নিয়ে, অসুস্থতার কারণে, আর আরেকজন তার স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ তার যৌবন দিয়ে। একজন ব্যাধিকে পুঁজি করেছে, আর একজন তার যৌবনকে পুঁজি করেছে। এটা দিয়েই জগতে কাম্য বস্তুকে পাওয়ার যে তাড়না, এটাকে তুমি শ্রেণী চেতনা বলতে পারো না। যে শ্রেণী চেতনাটি আমরা দেখি কোথায়? আমুর মধ্যে। যে শ্রেণী চেতনাটি দেখি আমরা ভিক্ষুর মধ্যে বা কুবেরের মধ্যে, ঠিক আছে, সেই ধরনের শ্রেণী চেতনা আমরা বনফুলের গল্পে পাই না। এবং বনফুলের বর্ণনাটি খুব সুন্দর। তিনি লিখেছেন যে দুইজনই একই উদ্দেশ্যে ভিক্ষা চাচ্ছে, কিন্তু দুইজন দুই অবস্থান। একজনের অবস্থাটা কি? একজন তার ব্যাধিকে অবলম্বন করেছে, তার ব্যবসার মাধ্যম, মানে ব্যবসা করার জন্য ব্যাধিকে করেছে অবলম্বন। আরেকজন অবলম্বন করেছে তার স্বাস্থ্যকে, মানে তার যৌবনকে। এবং ব্যাধি এবং স্বাস্থ্য পাশাপাশি দাঁড়িয়ে ভিক্ষা করছে। এটা মানুষ গল্পের ব্যঞ্জনাটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এবং এইখানেই মানিকের সঙ্গে বনফুলের পার্থক্য, মানিক বা এখানেই ওয়ালিউল্লাহর সঙ্গে বনফুলের পার্থক্য। আমরা ওয়ালিউল্লাহর উপন্যাস গল্পে দেখেছি, আমরা মজিদ চরিত্র জানি সবাই, লাল সালুর। সৈয়দ ওয়ালিউল্লাহ তার অস্তিত্ববাদ এই বিষয়টাকে
নানান নিরীক্ষায় পরীক্ষা করেছেন। সেটা হতে পারে কাদো নদী কাদোতে হতে পারে, সেটা হতে পারে কি বলে লাল সালুতে, বা সেটা হতে পারে জাহাজের গল্পে, হতে পারে নয়নযারা, এবং সবচেয়ে বিখ্যাত যে গল্পটি সেটা আমার একটি তুলসী গাছের কাহিনী। তো অস্তিত্বের প্রয়োজনে জীবন সংগ্রামে মানুষ শ্রেণী চেতনা অর্থাৎ শ্রেণী থেকে উত্তরণের জন্য কত কিছুই না করে। আমরা তো জানি যে আমাদের সমাজে 4টি শ্রেণী বিদ্যমান: উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। ঠিক আছে, একেবারে প্রান্তিক জীবনের মানুষও আছে। তো এই পরিস্থিতিতে এই শ্রেণী চেতনা, কার্ল মার্কসের এই শ্রেণী সংগ্রামটাকেই ওয়ালিউল্লাহ যতটা না প্রকাশ করেছেন তার গল্পে, তার চেয়ে বেশি আমরা এটা দেখতে পাই মানিকের গল্প। মানিকের অধিকাংশ গল্পেই অস্তিত্ববাদ, শ্রেণী চেতনা, মনোবিকলনবাদ এসবই বারবার উঠে এসেছে, এবং সিগমন্ড ফ্রয়েডের মনোবিকলনবাদকে বা মনোকামনাবাদকে মনোবিকলনবাদ বলাই ভালো, বা লিবিডো চেতনা, এটাকে আমরা মানিকের গল্পের পরতে পরতে দেখি, কিন্তু এটা আমরা বনফুলের গল্পের পরতে পরতে দেখতে পাই না। আরেকটি বিষয়, বনফুল যেটা সচেতনভাবে করেছেন, তিনি কোনো তত্ত্বকে তার গল্পে প্রতিষ্ঠিত করেননি। তিনি তার জীবনকে দেখেছেন যেভাবে, সেভাবেই সেগুলোকে তুলে এনেছেন। আমরা ন্যাচারালিস্ট হিসেবে তাকে অভিহিত করি, প্রকৃতিবাদ হিসেবে। ঠিক আছে, আর যেহেতু তিনি কোনো তত্ত্বের উপর আস্থা রাখেননি এবং কোনো তত্ত্বকে তিনি তার গল্পে আশ্রয় করেননি, প্রতিষ্ঠিত করেননি, সে কারণে অনেক মুক্তভাবে তিনি তার গল্পের উপাদানগুলোকে তার বাস্তব অভিজ্ঞতা থেকে, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তিনি সেগুলোকে সংগ্রহ করেছেন এবং সেগুলোকে প্রকাশ করেছেন। এবং প্রকাশভঙ্গিটি অন্যান্য লেখকের চেয়ে অনেক সংযত। অনেক লেখকের গল্প যেটা অনেক আগেই শেষ হয়ে যাওয়া যেত, এমন গল্প তিনি দীর্ঘায়িত করেছেন, কিন্তু বনফুলের গল্পে এই ব্যাপারটি নেই। অনেক সংযত বা পরিমিতি দিয়ে তিনি গল্প রচনা করেছেন। আমি বললাম যে তার অধিকাংশ গল্প বড়জোর 1 থেকে 1.5 পৃষ্ঠা, অর্থাৎ 18 থেকে 20 লাইনের মধ্যে একটা অধিকাংশ গল্প শেষ হয়েছে, আর অনেক গল্প এসেছে 8-9 লাইনের মধ্যে শেষ করে ফেলেছে। তাহলে ছোট গল্প এভাবে কিভাবে সম্ভব? কিন্তু বনফুল সেটা করে করেছেন। অর্থাৎ তিনি পরিমিতিবোধ সম্পন্ন এবং সংযত বা তিনি জানতেন যে কতটুকু হলে একটা গল্প তার ব্যঞ্জনাকে ধরে রাখতে পারে, তার বলবার আকাঙ্ক্ষাকে, জানবার আকাঙ্ক্ষাকে, পাঠকের ভিতরে যেন জানার আকাঙ্ক্ষা, পাঠকের ভিতরে যেন সেই আকাঙ্ক্ষাটি মরে না যায়, সেটা যেন বেঁচে থেকে যায়, সেই ব্যঞ্জনাটি তিনি অক্ষুণ্ণ রেখেছেন তার গল্প। এবং এটা বনফুলের একটা অনেক বড় প্রাপ্য। এবং আরেকটি বিষয় যেটা আমি বলবো, রবীন্দ্রনাথের মতো তিনি গল্পে কাব্যিকতা না আনলেও তার গল্পের ভাষাটি অনেক 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 সমৃদ্ধ, ঋজু, টাটকা, মানে পরিমিতিবোধ সম্পন্ন এবং সমৃদ্ধ। আর চরিত্রায়ন কৌশলটি এটা লক্ষ্য করার মতো, মানে এটা লক্ষণীয় বিষয়। বনফুলের যে গল্পের চরিত্রগুলো একেবারে আমাদের চেনা জগতের চরিত্রগুলোর সাথে আমরা মিলিয়ে নিতে পারি। আমরা যেমন তাজমহল গল্পে ফকির শাহজাহান, যার কিছুই নেই, বিত্ত বৈভব কিছুই নেই, শুধু স্ত্রীর প্রতি তার অফুরন্ত ভালোবাসা, স্নেহ, এটা আমরা দেখতে পাই। স্ত্রীর ক্যান্সার জাতীয় একটা অসুস্থ রোগে স্ত্রীর মৃত্যু হয়। শাহজাহান এই স্ত্রী মৃত্যুর পর তাকে সমাহিত করেছে, তাকে কবর দিয়েছে। তো স্ত্রীর চিকিৎসা করিয়েছেন যে ডাক্তার, সেই ডাক্তার একদিন ফেরার পথে দেখেন মাঠের মধ্যে সেই বৃদ্ধ বসে আছে। তো বৃদ্ধকে জিজ্ঞেস করা হলো যে কি করছেন? বলছে বেগমের সমাধি সে নির্মাণ করছে। কি দিয়ে নির্মাণ করছে? টুকরো টুকরো কয়েকটি ফেলে দেওয়া ইট এবং কাদামাটি দিয়ে। বেগম অর্থাৎ নিজেকে তিনি সম্রাট শাহজাহান ভাবেন এবং তার স্ত্রীকে তিনি ভাবেন মমতাজ, এবং তিনি একটি সৌধ নির্মাণ করছেন টুকরো টুকরো কয়েকটি ফেলে দেওয়া টুকরো ইট এবং কাদামাটি দিয়ে। হয়তো আগ্রার তাজমহলের মতো এই
এই সৌধে কোনো বৃত্ত বৈভব কিছুই নেই, কিন্তু ফকির শাহজাহানের হৃদয় নিংড়ানো ভালোবাসা এই সৌধটিকে অনন্য মর্যাদা দিয়েছে, একটা অনন্যতা দান করেছে। এবং এখানেই বনফুল কালোত্তীর্ণ, এখানেই বনফুল অনবদ্য, এখানেই বনফুল লোককান্ত, অর্থাৎ এখানেই বনফুল অন্যদের থেকে একেবারেই ব্যতিক্রম। আমরা গল্পগুলো পড়লে আমাদের এই গল্পের নির্যাসটুকু যখন আমরা গ্রহণ করব, তখন দেখবে যে এই গল্পগুলো একেবারেই আমাদের চেনা জগতের একদম কাছের, অর্থাৎ আমাদের অভিজ্ঞতাজাত মনে হবে, যেটা বনফুল তার অভিজ্ঞতা থেকে গ্রহণ করেছে এই গল্পের উপাদানগুলো। আমি মনে হয় তোমাদের এটা বোঝাতে পেরেছি। এখন তোমরা বাসায় এই বিষয়গুলো নিয়ে চর্চা করবে, বাসায় এগুলোর পরিচর্যা করতেই হয়, পরিচর্যা না করলে কোনো বিষয়ই কিন্তু আয়ত্ত হয় না। এখন একজন শিক্ষক হয়তো অনলাইনে তোমাকে ক্লাস নিয়ে দিল, হয়তো কিছু বুঝিয়ে দিল, কিন্তু মূল কাজটি, অর্থাৎ মূল কাজ তোমাকেই করতে হবে। পথ একজন শিক্ষক দেখিয়ে দেন, কিন্তু পথে হাঁটতে হবে তোমাকে, সেই পথের কাটা কিন্তু তোমাকেই সরিয়ে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ পাঠ্যপুস্তকে যেগুলো জটিল সেগুলো আয়ত্ত করতে হবে, এবং প্রতিটা বিষয় তোমার এখন যেহেতু অফুরন্ত সময়, বাইরে যাওয়ার দরকার নেই, বাইরে যাওয়ার ঝামেলা নেই, সো এই সময়টা তোমরা সঠিকভাবে ব্যবহার করো, এবং এই সময়ে তোমাদের পঠিত বিষয়গুলো বা যে বিষয়গুলো পড়তে হবে সেগুলোর পিছনে সময় দাও, সেগুলো নিয়ে নিজেকে প্রস্তুত করো, নিজেকে ইনভেস্ট করো, অর্থাৎ সমৃদ্ধ করো, কারণ এখনই তোমাদের সমৃদ্ধ হওয়ার সময়। আর এই বিশ্ব পরিবর্তিত পরিস্থিতিতে ঘরেই থাকো, কারণ ঘরে তুমি মুক্ত আর বাইরে তুমি বন্দী, অর্থাৎ নিজের বন্দী জীবন নয়, ঘরের মধ্যে মুক্ত জীবনকে উপভোগ করো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। আগামী দিন আমরা বাংলা ছোট গল্পের বনফুলের সঙ্গে যে অন্যান্য লেখকের যে তুলনামূলক আলোচনা, এগুলো আমরা আরেকটু বিস্তারিত করব, এবং আমরা ক্লাসে তোমাদের যে অধিকাংশ গল্পগুলোই আমি পড়িয়ে ফেলেছি বনফুলের, 2-1টা গল্প বাকি আছে। তো যখন আমি ক্লাসে পড়িয়েছিলাম অনেকদিন ব্যাপক উপস্থিতি ছিল তোমাদের, আবার অনেকদিন তোমরা আসোইনি বা 2-1জন এসেছো, তো সেই আলোকেই আমরা এই বন্ধে চেষ্টা করব সবগুলো গল্পকেই আবার আরেকবার করে রিভিশন দেওয়ার বা আরেকবার করে পুনরালোচনা করার। এবং তোমরা তো জানো যে তোমাদের যে এখন নতুন প্রশ্ন প্রণয়ন হচ্ছে, সেখানে 5টি প্রশ্ন থাকে, বিকল্প 5টি থাকে, এবং শেষের যে প্রশ্নটি থাকে সেটা থাকে তুলনামূলক। যেমন বনফুলের সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার পার্থক্য, বা কোনো একটা উপন্যাসের সাথে আরেকটা উপন্যাসের পার্থক্য, বা বনফুলের সঙ্গে তার পরবর্তী লেখকদের গল্পের মৌলিক পার্থক্য, বা বনফুলের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের যে মৌলিক পার্থক্য, সেগুলো তুলে ধরতে বলে। মূলত এটা অনেকটা উচ্চতর দক্ষতা প্রয়োগ বা উচ্চতর দক্ষতা মাত্রার প্রশ্ন। তো আমরা আরেকদিন সেই বিষয়ে আলোচনা করব, এবং ধারাবাহিকভাবে আমরা বনফুলের বাকি গল্পগুলো নিয়েও আমরা আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের মূল বই, অর্থাৎ সমালোচনা বই অবশ্যই তোমরা রাখবে, কিন্তু যখন ক্লাস চলবে, মানে এই তোমাদেরকে যখন আমরা পড়াবো, তখন তোমরা মূল বইটাকে সঙ্গে রাখবে। তাহলে আমরা যখন উদ্ধৃতি দেই বা আমরা যখন আলোচনা করি, তাহলে তোমরা সেটা বিশদভাবে বুঝতে পারবে। অন্তত তোমরা এইটুকু বুঝতে পারবে যে ম্যাডাম কোন অংশ থেকে বা আপা কোন অংশ থেকে আমাদের পড়াচ্ছেন বা কোন উদ্ধৃতিটা দিলেন, সেটা পরীক্ষা দিতে ব্যবহার করতে পারবে। আর তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।